তিস্তার পানি বাংলাদেশের সাথে ভারতের একটা অমীমাংসিত ইস্যু হয়ে আছে এবং বটম লাইন হচ্ছে বাংলাদেশ পানি পাচ্ছে না। বাংলাদেশ বলে ইন্ডিয়া পানি দিচ্ছে না, ইন্ডিয়া বলে এটা তো পশ্চিমবঙ্গের ব্যাপার, পশ্চিমবঙ্গ না দিলে আমরা কি করতে পারি। আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন তিস্তায় তো জলই নাই, দেব কিভাবে, আপনি তোরসার জল নিয়ে যান। মমতা ব্যানার্জির কথা সত্য, তিস্তার পানির প্রবাহ পশ্চিমবঙ্গে যা থাকার কথা ছিল তার 16 ভাগের মাত্র 1 ভাগ আসছে। তার মানে ডেডলক। মমতা ব্যানার্জি কখনো নিজের রাজ্যের স্বার্থবিরোধী কিছু করবেন না, করতে পারেন না। উনি তো তিস্তার পানি বাড়াতে পারবেন না। তাহলে সলিউশন কি? আজকের আলাপ এই তিস্তাই শুধু নয়, এই অঞ্চলের এক জটিল ভূরাজনৈতিক সমস্যার একটা সমাধানের রাস্তা বাতলানোর চেষ্টা। আসুন দেখি সেই সমাধানের সূত্রগুলো কি। তিস্তার পানি শুধু বাংলাদেশের জন্যই প্রয়োজনীয় না, তার দরকার আছে পশ্চিমবঙ্গেরও, বাংলাদেশের চাইতে বেশি। পশ্চিমবঙ্গের 9.2 লাখ হেক্টর জমির চাষাবাদ এবং মূলত বড় ফলনের সেচের জন্য তিস্তার পানি লাগে। বাংলাদেশের 7.5 লাখ হেক্টর জমিতে তিস্তার পানিতে বড় আবাদ হয়। পূর্ব বাংলা মানে আমাদের বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ মিলে যে বড় আবাদ হয় তার জন্য তিস্তার পানির যে প্রবাহ দরকার তা হচ্ছে প্রতি সেকেন্ডে 1600 কিউবিক মিটার, কিন্তু পশ্চিমবঙ্গেই আছে প্রতি সেকেন্ডে মাত্র 100 কিউবিক মিটার। ভয়াবহ অবস্থা। তাই তিস্তা শুকিয়ে গেলে বাংলাদেশের চাইতে পশ্চিমবঙ্গের ক্ষতি বেশি। তাই তিস্তার শুকিয়ে যাওয়া ঠেকানো বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের উভয়েরই স্বার্থ। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতারা এমনকি বিশেষজ্ঞরা কখনো খুঁজে দেখেননি কেন তিস্তা শুকিয়ে যাচ্ছে। সমাধান আছে তিস্তার শুকিয়ে যাওয়ার কারণের উপরে, যেখানে আমরা কেউই কখনো নজর দেইনি। আসুন আমরা আবিষ্কার করি আজকে কেন তিস্তা শুকিয়ে যাচ্ছে। তিস্তার পানি শুকাচ্ছে তিস্তার অববাহিকায় হাইড্রো ইলেকট্রিক ড্যাম তৈরির কারণে। কিভাবে পানি শুকায়? আসুন আমরা পানি এবং নদী ব্যবস্থাপনার খুব বেসিক কিছু ধারণা নেই। এইটা একটা স্বাভাবিক নদীর বেসিন। নদীতে নিচে পানি থাকে, পাশে থাকে 2 ধার উঁচু করা নদীর পাড়। এই পাড়ে থাকে ভেজিটেশন, বাংলায় বললে ঘাস, লতা, গুল্ম। এই নদী প্রবাহিত হতে থাকলে আশেপাশের মাটি পানি কিছুটা শুষে নেয়। এই পানি সেই ঘাস, লতাগুল্মের প্রশ্বাসের কাজে লাগে। এই প্রসেসটাকে বলে ইভাপোট্রান্সপিরেশন। একটা স্বাভাবিক নদীকে বাধাহীনভাবে চলতে দিলে নদীর পানি প্রকৃতিতে মিশে যায় মূলত ইভাপোট্রান্সপিরেশনের মাধ্যমে। এর মাধ্যমে নদীর অববাহিকায় নদীর প্রবাহের পানির একটা অংশ ধরেও রাখে। ইভাপোট্রান্সপিরেশনে নদীর পানি অতি সামান্য পরিমাণে হারায়। কিছুটা নদীর পানি বাষ্পীভূত হয়, যে পানিটা নদীর সারফেসে থাকে, মানে এইখানে। যখন আপনি হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট বানাবেন তখন আপনি নদীতে বাদ দিয়ে পানির রিজার্ভার বানাবেন। সেই পানি আপনি একটা সরু চ্যানেল দিয়ে টারবাইনের উপরে ছাড়বেন। যখন বিপুল পানি টারবাইনে পড়বে তখন তার টারবাইনকে ঘুরাবে এবং তার ডায়নামোকে ঘুরাবে এবং বিদ্যুৎ উৎপাদিত হতে থাকবে। আমাদের কাপ্তাই লেক আসলে একটা রিজার্ভার। কর্ণফুলী নদীতে বাদ দিয়ে এমন রিজার্ভার তৈরি করেছি আমরা। এই রিজার্ভার যখন তৈরি করা হয় তখন পানির যেই সারফেসে সানলাইট বা সূর্যালোকে এক্সপোজড হয় তা বেড়ে যায় বহুগুণে। এই যে দেখেন, আমি পাশাপাশি 2টা অবস্থার চিত্র দিচ্ছি। বাম পাশে স্বাভাবিক নদী, যেখানে যতটুকু এরিয়া থেকে পানির বাষ্পীভবন হয় দেখুন, আর ডান পাশে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের রিজার্ভার, কতটুকু এরিয়া থেকে বাষ্পীভবন হয় দেখুন। এর ফলে পানিটা ফিরে নদীর বুকে পড়লেও পানির পরিমাণ ক্রমাগত কমতে থাকে। থার্মো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টে মানে কয়লা বা গ্যাস পুড়িয়ে যেখানে বিদ্যুৎ উৎপাদন করা হয় সেখানে পানি ফুটিয়ে বাষ্প করে টারবাইন ঘোরানো হয়। হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টে 1 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য 22 গ্যালন পর্যন্ত পানি শুকিয়ে ফেলতে হয়। আর 1 কিলোওয়াট থার্মো ইলেকট্রিক বিদ্যুৎ তৈরি করতে মাত্র আধা গ্যালনেরও কম পানি শুকাতে হয়।
এবারে আসুন আমরা দেখি তিস্তায় হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট কতগুলো। তিস্তায় ভারত সরকারের মোট 20টা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট করার পরিকল্পনা করেছে। এর মধ্যে 5টা ইতিমধ্যেই হয়ে গেছে, আর 15টা নির্মাণের নানা পর্যায়ে আছে। আমি আপনাদের এখন গুগল আর্থ থেকে দেখাবো হাইড্রো ইলেকট্রিক বাঁধগুলো। প্রথমটা হচ্ছে এইটা, চুংথাং হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট। আপনারা দেখতে পাচ্ছেন পানির রিজার্ভার, বাঁধের ওই পারে পানি আটকে আছে আর এই পারে পানি নেই, শুকনো। এরপরে আমরা আরো নিচে যেতে থাকি, আরো নিচে যেতে থাকি। আসুন আমরা পাবো আর একটা বাঁধ। দেখেন বাঁধের উপরে পানিতে থই থই করছে আর নিচে শুকনো। গেল 2টা। তারপরে আসুন আরো নিচে যাই, নিচে যেতে থাকি। আপনারা যেতে যেতেই বুঝতে পারবেন পানির উচ্চতা বাড়ছে নদীতে। তার মানে এটা আর একটা রিজার্ভারের শুরু। আর কিছু পরেই দেখবেন আর একটা বাঁধ। এই যে দেখেন আর একটা বাঁধ, সিংটাম তিস্তা ড্যাম। এটা 3 নাম্বার। তারপরে আসুন আমরা আরো নিচে নামতে থাকি। এই সবগুলোই হয়েছে আসলে সিকিম অঞ্চলে। তারপরে আবার একটা ড্যাম শুরু হবে। দেখুন পানির উচ্চতা বাড়ছে। এই যে দেখুন আর একটা ড্যাম, তিস্তা লো ড্যাম 3। এটা 4 নাম্বার হলো। এরপরে আরো নামতে থাকি, তিস্তার গতিপথ ধরে আরো একটা ড্যাম, তিস্তা লো ড্যাম 4। এইটা 5 নাম্বার। তারপরে এই যে দেখুন এটা হচ্ছে সেভক ব্রিজ। আমি গেছি এখানে, দারুণ প্রাকৃতিক দৃশ্য এই জায়গাটায়, শিলিগুড়ির কাছে। তাহলে আমরা 5টা ড্যামই দেখলাম। এরপরে এই যে বিশাল ড্যাম, এটা আসলে ব্যারেজ, এটা গজলডোবা ব্যারেজ। এটা করেছে পশ্চিমবঙ্গ সরকার। মানে পানি বাংলাদেশে আর ঢুকতে পারবে না। আর একটু পরেই বাংলাদেশের সীমান্ত। এইখান থেকে পানি ডাইভার্ট করে নেওয়া হয়েছে এই পথে। এই যে দেখুন এই পথে, ছোট চ্যানেল, এই পথে। এই পানি যাবে বিহারে। আমরা দেখতে থাকি, দেখবেন এই তিস্তার পানির বদৌলতে চারিদিক সবুজ হয়ে গেছে। বিহারের ঊষর এলাকায় ফসল হয়েছে। এই হলো তিস্তার ইতিহাস। গজলডোবা দিয়ে পানি যা আসছে তা ইন্ডিয়ান মিডিয়ার হিসাবে প্রত্যাশিত 16 ভাগের 1 ভাগ। এটা পরিকল্পিত 20টা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের 1/4, মানে 4 ভাগের 1 ভাগ তৈরি হওয়াতে এই অবস্থা। আর এখন বাকি 15টা তৈরি হলে কি তিস্তা আর থাকবে? এমনকি গজলডোবা দিয়েও কি পশ্চিমবঙ্গ পানি পাবে না। এইটাই পশ্চিমবঙ্গের স্বার্থ। এটাকেই মমতা ব্যানার্জির কাছে তুলে ধরতে হবে। ওনাকে বোঝাতে হবে কেন তিস্তায় পানি আসছে না, কেন তিস্তা শুকিয়ে যাচ্ছে। তাই তিস্তার মৃত্যু ঠেকানো পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উভয়েরই স্বার্থ। এটা শুধু পানি নয়, খাদ্য নিরাপত্তার প্রশ্ন জড়িত। এই ক্রিটিক্যাল মোমেন্টে মমতা ব্যানার্জির ভূমিকা শুধু তিস্তা নদী নয়, এই অঞ্চলে হিন্দু মুসলমান সম্পর্ককে একটা নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। কিভাবে? আসুন আমরা আবার দেখি। বাংলাদেশ আর পশ্চিমবঙ্গকে যৌথভাবে দিল্লিকে চাপ দিতে হবে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট বন্ধ করে দেওয়ার জন্য, এবং চূড়ান্ত লক্ষ্য হবে যে বাঁধগুলো অলরেডি তৈরি হয়ে গেছে সেগুলো ভেঙে দেওয়া। এছাড়া তিস্তাকে বাঁচানো যাবে না। আমাদের সিদ্ধান্ত নিতে হবে এই 2 দেশের খাদ্য নিরাপত্তাকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলে আমরা জলবিদ্যুৎ চাই কিনা। হ্যাঁ, অবশ্যই সিকিম বলতে পারে, ভারত বলতে পারে যে আমাদের বিদ্যুতের কি হবে, যে বিদ্যুৎ আমরা এখান থেকে উৎপাদন করতাম। ফেয়ার কোশ্চেন। এটা নিয়ে অবশ্যই আমরা আলাপ করতে পারি এবং একটা ন্যায্য সমাধান বের করা সম্ভব। সেটা আজকের আলোচনার বিষয় না। যদি এটা নিয়ে আলোচনা অগ্রসর হয় তাহলে নিশ্চয়ই আমরা এটার একটা সমাধান বের করতে পারবো। মমতা ব্যানার্জি যদি এই লড়াইয়ের নেতৃত্ব দেন তবে তা এই অঞ্চলের ভূ রাজনীতিকে পাল্টে দেবে। কিভাবে? প্রথমত, পূর্ব আর পশ্চিমবঙ্গ যা মূলত বাংলাভাষী হিন্দু এবং মুসলমানের প্রতীক, বাংলাভাষী হিন্দু এবং মুসলমানের আবাসভূমি, তা ঐতিহাসিকভাবে কাছাকাছি আসবে একটা সাধারণ স্বার্থের লড়াই, একটা রাজনৈতিক লড়াই। আর দ্বিতীয় বিষয়টা কি সেটা বলার আগে আমি মমতা ব্যানার্জিকে দৃষ্টি দিতে বলবো সিন্ধু সভ্যতার ইতিহাস
যেখানে নদীতে বাঁধ দিয়ে তৈরি হওয়া তুঙ্গস্পর্শী কৃষি সভ্যতার পতন হচ্ছে। কারণ নদীতে বাঁধ দিতে দিতে নদীগুলো মরে যাচ্ছে, দুর্ভিক্ষ আর খরায় সিন্ধু সভ্যতা ধ্বংস হয়ে যাচ্ছে। তখন ওই অঞ্চলের মানুষেরা বিদ্রোহ করে শাসকের বিরুদ্ধে, একটার পর একটা বাঁধ ভেঙে দিতে থাকে। এই বিদ্রোহের নেতা ছিলেন দেবরাজ ইন্দ্র। সেই বিদ্রোহের নেতাকে মানুষ এতই পবিত্রতা আরোপ করেছিল যে তাকে দেবতাদের রাজা বানিয়েছিল। সেই বিদ্রোহের ইতিহাস, বাঁধ ভাঙার ইতিহাসই লেখা আছে ঋগ্বেদে। সেখান থেকেই রবীন্দ্রনাথের সেই গান, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও ভাঙা। সংস্কৃতিতে গো শব্দের দুইটা অর্থ, পানি এবং গরু। ঋগ্বেদে গোহত্যাকে পাপ বলা হয়েছে, মানে নদী হত্যাকে পাপ বলা হয়েছে। নদীকে মুক্ত করা প্রার্থনার তুল্য বলা হয়েছে। মমতা ব্যানার্জি, আপনিই পারেন উত্তর ভারতে গো শব্দের অর্থ গরু বানিয়ে মুসলমান সম্প্রদায়ের বিরুদ্ধে যে অনন্ত হিংসা জারি রেখেছে মোদী সরকার, সেটাকে রিডিফাইন করতে। গো অর্থ নদী, তাই তো পবিত্র গঙ্গা যেখান থেকে তৈরি হয়েছে তার নাম গোমুখ। আমাদের নদীর নাম হয় গোমতী। প্রিয় মমতা দিদি, লেট আস রিক্লেম আওয়ার গ্রেট রিলিজিয়ন ফ্রম ফ্যানাটিক্স। আসুন আমরা হিন্দু মুসলমান সম্প্রদায়ের ঐতিহাসিক বিরোধকে অতীতের ইতিহাস বানিয়ে ফেলি। আপনি হয়ে উঠুন আজকের ইন্দ্র। ওই বাঁধ ভাঙার কাজটা আপনি এবং একমাত্র আপনিই পারেন সম্ভব করে তুলতে। আসুন আমাদের পূর্বপুরুষের দেখানো পথে, আমাদের পবিত্র ধর্মের আদর্শ উজ্জীবিত হয়ে ইতিহাসের এই সন্ধিক্ষণে, এই শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক অর্জনে একসাথে ভূমিকা রাখি।